হাই এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি তোমাদের 2022-এর ক্লাস 10-এর কোশ্চেন ব্যাংকের ম্যাথমেটিক্স সলভ করছি এবং আজকে যেটা করাবো সেটা হচ্ছে পেজ নাম্বার 191। তো 1 নম্বর কোশ্চেনটা কি আছে দেখো। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি হিসেবে 121 টাকা পেলেন। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? উত্তরটা দেখে নাও। পি ইকাল টু 100 টাকা, এন ইকাল টু 2 বছর ধরে চক্রবৃদ্ধি সুদের হার R%। 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 100 ইন্টু 1 প্লাস আর বাই 100 তারপর স্কোয়ার। শর্তানুসারে 100 ইন্টু 1 প্লাস আর বাই 100 তারপর স্কোয়ার ইকাল টু 121, বা 1 প্লাস আর বাই 100 তারপর স্কোয়ার ইকাল টু 121 বাই 100, বা 1 প্লাস আর বাই 100 তারপর স্কোয়ার ইকুয়াল টু 11/10 তারপর স্কোয়ার। দুই দিক থেকে স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 11/10, বা আর বাই 100 ইকুয়াল টু 11/10 মাইনাস 1, বা আর বাই 100 ইকুয়াল টু 11 মাইনাস 10/10, বা আর বাই 100 ইকুয়াল টু 1/10, বা আর ইকুয়াল টু 100/10, সেটা কাটাকাটি করলে হয় আর ইকুয়াল টু 10। অতএব চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 10%। তারপরে দুইটা হচ্ছে দেখো, 3 বন্ধুর মূলধনের অনুপাত 1/6 1/5 1/4। বছরের শেষে মোট লাভ 37,000 টাকা হলে তৃতীয় বন্ধুর লাভ কত হবে? দেখো 3 বন্ধুর মূলধনের অনুপাত হচ্ছে 1/6 1/5 1/4। অতএব দেখো এইগুলো সবগুলো হচ্ছে লসাগু, যদি 6 5 এবং 4-এর লসাগু করতে হয় এবং লসাগুটা হচ্ছে 60, তাই আমি প্রত্যেকটাতে আমি 60 দিয়ে গুণ করেছি। 1/6 ইন্টু 60 ইস্টু 1/5 ইন্টু 60 ইস্টু 1/4 ইন্টু 60। এটা যে কাটাকাটি করি 6 10 60, তারপর আছে 5 12 60, আছে কি 4 15 60, তাহলে 10:12:15। অতএব তৃতীয় বন্ধুর লাভ কত? তৃতীয় বন্ধুর অনুপাত হচ্ছে 15 বাই এগুলো যোগফল হচ্ছে 37 ইন্টু মোট লাভ হচ্ছে 37,000। এটা যদি কাটি তাহলে হচ্ছে 1000 এবং 1-এর সাথে 15 গুণ করলে হচ্ছে 15,000 টাকা। তারপরে দেখো 3-এর প্রশ্নটা বলেছে দেখো, 3x² প্লাস 8x প্লাস 2 ইকাল টু 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল কত সেটি দেখো। 3x² প্লাস 8x প্লাস 2 ইকাল টু 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল হবে। এই বীজদ্বয়ের গুণফলের ফর্মুলাটা হচ্ছে ধ্রুবক পদটা বাই x² সহগ, তাহলে 2/3। তারপরে হচ্ছে দেখো 4-এরটা, ও কেন্দ্রীয় বৃত্তের AB এবং CD দুটি জ্যা এর দৈর্ঘ্য সমান। কোণ AOB সমান 60 ডিগ্রি হলে কোণ COD এর মান কত? দেখো এরকম একটা বৃত্ত এঁকে নিয়েছি যার AB এবং CD দুটো যায় এবং দুটোর দৈর্ঘ্য সমান। কোণ AOB সমান 60 ডিগ্রি হলে কোণ COD এই কোণটা সমান কত? দেখো AB সমান CD উভয় কেন্দ্রে থেকে সমদূরত্বে অবস্থিত, উভয় কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। কোণ AOB সমান 60 ডিগ্রি, অতএব কোণ COD সমান 60 ডিগ্রি হবে। তারপরে দেখো 1/5-টা 7 সেমি ও 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব হবে কত সেটা দেখো। এরকমভাবে দুটো বৃত্ত এঁকে নিয়েছি, যে এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত, এই দুটো ও বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে। এই বৃত্তটার কেন্দ্র দূরত্ব, এটা কেন্দ্র হচ্ছে পি আর এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে এটা। তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে ওপি সমান কত? ওপি সমান 7 আর ও কিউ সমান হচ্ছে কি 4। তাহলে ওপি মাইনাস ও কিউ মানে হচ্ছে পি কিউ সমান ওপি মাইনাস ও কিউ ইকুয়াল টু 7 - 4 সেমি ইকুয়াল টু 3 সেমি। তারপর হচ্ছে দেখো 1/6-টা, দুটি গোলকের সমগ্র তলে ক্ষেত্রফলের অনুপাত 1:16 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত? দেখে নাও, গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2। শর্তানুসারে কি 4πr1² 4πr2² ইকুয়াল টু 1:16 এবং গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4πr²। যেহেতু R1 এবং R2 সেই দুটো 2 সমান 1:16। এবার দেখো 2 মানে ভাগ, তাহলে 4πr1² বাই 4πr2² ইকুয়াল টু 1:16। 4π কেটে গেল, উপরে শুধু থাকলো R1² বাই R2² ইকুয়াল টু 1:16, বা R1 বাই R2 তার গোটাটার উপর স্কোয়ার ইকুয়াল টু 1/4 তারপর স্কোয়ার। দুই দিক থেকে স্কোয়ার কেটে গেল, R1 বাই R2 ইকুয়াল টু 1/4, অতএব R1:R2 ইকুয়াল টু 1:4। এটাই আমার চেয়েছিল। দেখো তারপরে 2 নম্বর প্রশ্নগুলো হচ্ছে শূন্যস্থান পরিবর্তন। অংশীদারি কারবারে অংশীদারগণের প্রত্যেকের দেয় অর্থই হচ্ছে অংশীদারগণের নিজস্ব মূলধন। অংশীদারগণের নিজস্ব মূলধন।
তারপরে হচ্ছে দেখো 2-এরটা 9:16 অনুপাতের উভয় পদের সঙ্গে ড্যাশ যোগ করলে অনুপাতটি 3:4 হবে। ধরি x যোগ করতে হবে, তাহলে 9 + x = 16 + x = 3:4, বা 9 + x / 16 + x = 3/4। এটা যদি কোনোক্ষণই গুণ করি তাহলে 3 × 16 = 48 + 3x, আর এটা 4 × 9 = 36 + 4x। দেখা যাচ্ছে 4x - 3x = 48 - 36x, 4x আর এটা বিয়োগ করলে x = 12, অতএব 12 যোগ করতে হবে। তারপরে হচ্ছে দেখো 2-3-এরটা √5 + √3 = x হলে √5 - √3 এর মান কত হবে। তো এটা আগের দিনের অঙ্কে এটা ছিল, তো আমি আগের দিনে কোশ্চেন দিয়েছি, তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে দেখে নিও। উত্তরটি হবে 2/x, উত্তরটি হবে 2/x। তারপর হচ্ছে 2-4-এরটা কোনো বৃত্তের স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। তারপরে দেখো 2-5-এরটা দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের তিনটি বাহুগুলি সমানুপাতি হয়। 2-6-টা একটি নিরেট অর্ধগোলকের তলের সংখ্যা হচ্ছে 2টি। তারপরে দেখো 3-এর প্রশ্নগুলো হচ্ছে সত্য মিথ্যা। 3-এর 1 নম্বরটা কী বলছে দেখো, সমাহার বৃদ্ধি চক্রবৃদ্ধি সুদের নীতি অনুসরণ করে, এটি হচ্ছে সত্য। 3-এর 2-এটা হচ্ছে কোনো যৌথ ব্যবসায় লাভ্যাংশের বন্টন অংশীদারদের মূলধন ও সময়ের উপর নির্ভর করে, এটি হচ্ছে সত্য। 3-এর 3-এটা হচ্ছে x:y অনুপাতটি লঘু অনুপাত হবে যখন x > y, এটা হবে মিথ্যা। 3-এর 4-টা আছে যদি x ভ্যারিজেস y হয় তাহলে x⁴n ভ্যারিজেস y⁴n, এটি সত্য হবে। 3-এর 5-এটা দেখো, বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণটি অন্তঃস্থ কোণের সমান হবে, এটি মিথ্যা হবে। তারপর আছে দেখো, একটি গোলক এবং গোলকের পরিলিখিত ঘনকের আয়তনের অনুপাত π/6 হবে, এটি হবে সত্য। তাই এই অঙ্কটা অনেক সময় 2 নম্বরে করে দেয়, তাই আমি তোমাদের কোষে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। দেখো ধরি 3-6-এর উত্তরটা দেখে নাও। ধরি গোলকের ব্যাসার্ধ r1, অতএব পরিলিখিত ঘনকের বাহুর দৈর্ঘ্য a = 2r1, অনুপাত অতএব অনুপাত = গোলকের আয়তন * ঘনকের আয়তন। গোলকের আয়তন হচ্ছে 4/3 πr1³ = 2r1³। 4/3 πr1³ আর এটা * 2^3 মানে 8 আর r1³। দেখো এখানে 8কে 4 দিয়ে যদি করি তাহলে এটা হচ্ছে কি 4, আর এদিকে হচ্ছে 4 × 2 = 8, 2 হলো। তাহলে এখানে যদি কাটি তাহলে হবে 2r1³ আর এখানে থাকবে 4 কেটে গেল, তাহলে 1/3 πr1³ r1³ কেটে গেল, তাহলে এখানে থাকলো π, আর এই 3টা 2-এর সাথে গুণ হয়ে হচ্ছে 6, তাহলে এটি হচ্ছে সত্য। 4-এর দেখো 4-এর 1 নম্বরটা, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আসলে 2/5 অংশ হবে। ধরি আসল p টাকা, বার্ষিক সরল সুদের হার = r% সময় t = 10 বছর, সুদ = i। আমরা কি জানি, অতএব i = PRT/100, p এর মান p × r, t এর মান 10/100, 10 10 কেটে গেল 100, উপরে PR/10। সুদ আসল কি, আসল প্লাস সুদ, আসল হচ্ছে p প্লাস সুদ হচ্ছে PR/10। এটা যদি আমি লসাগু করি তাহলে 10, আর এটা হচ্ছে 10p + PR। শর্ত অনুসারে কি বলেছে যে সুদ আসলে 2/5, তাহলে সুদ হচ্ছে কি, এখানে লিখে নিলাম সুদ আসল 10p + PR/10 × 2/5 মানে কি 2/5। সুদটা কি আছে এখানে, PR/10 এটা বেরিয়েছে, ইকুয়াল টু এটা হচ্ছে সুদ আসল, তাহলে 10p + PR/10 × 2/5। এই 10 এবং এই 10 দুটো কেটে গেল। এখানে নিচে আছে দেখো 5, এই 5-এর সাথে এটা গুণ হবে, তাহলে হচ্ছে 5PR ইকুয়াল টু এটার সাথে পুরোটা গুণ, তাহলে হচ্ছে 10 × 2 = 20p + 2PR। এখানে 5টা PR থেকে 2টো PR বাদ দিলে এখানে 3PR হবে, ইকুয়াল টু 20p। এই p এবং এই p কেটে গেল, তাহলে হবে 3r = 20, বা r = 20/3। এটাকে যদি আমি ভাগ করি তাহলে হবে এইভাবে, 3 × 18 মানে 6/2/3, অতএব r এর মান হচ্ছে 6/2/3%। অতএব বার্ষিক শতকরা সরল সুদের হার হচ্ছে কত, 6/2/3%। 4-এর 2-এটা দেখো, বলছে কোনো মূলধন 12 বছরে 3 গুণ হলে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। দেখো ধরি আসল = p টাকা সময় t = 12 বছর, 12 বছরে মূলধন বা আসলটা 3 গুণ হবে, অতএব সুদ আসল সমান 3p। সুদ i = কি হবে, সুদ আসল মাইনাস আসল, 3p - p = 2p। i = PRT/100, তাহলে এখানে i এর মান কত, 2p বেরিয়েছে, 2p লিখলাম, = p × r, t এর মান হচ্ছে 12/100। এই p এবং p কাটলো, এই 2 দিয়ে 12কে কাটলাম, 6 × 2 = 12 হলো। এখানে কিছু নয় মানে 1, 1-এর সাথে 100 গুণ করলে 100 = 6r বা 6r, বা r = কত হবে 100/6। এটাকে আমি ভাগ করছি কিভাবে দেখো, 6কে 6 এটা ভাগ করা হয় 16 আর এখানে হচ্ছে কি 4, 16/4=6%। অতএব নির্ণীয় বার্ষিক শতকরা সরল সুদের হার হচ্ছে কত, 16/4=6%।
তারপরে দেখো 4-3 কি বলছে, একটি কারাবারে দুজন অংশীদার, কারাবারের মোট লাভ 3000 টাকা, একজনের মূলধন 48,000 টাকা এবং লভ্যাংশ 1800 টাকা হলে অপরজনের মূলধন কত? দেখো উত্তরটা দেখে নাও। কারাবারে মোট লাভ 3000 টাকা, প্রথম জনের মূলধন 48,000 টাকা, অতএব এবং লাভ কি, লাভ ইকুয়াল টু 1800 টাকা। অতএব দ্বিতীয় জনের লাভ কত, মোট লাভ হচ্ছে 3000 টাকা, তার থেকে প্রথম জন যে লাভটা পেয়েছে সেটা বাদ দিলাম, মানে 1800 টাকা বাদ, তার মানে কত হবে 1200 টাকা। দ্বিতীয় জনের মূলধন x টাকা। এবার দেখো কীরকমভাবে অনুপাত তৈরি করছি, প্রথম জনের মূলধন বাই দ্বিতীয় জনের মূলধন সমান সমান প্রথম জনের লাভ বাই দ্বিতীয় জনের লাভ। প্রথম জনের মূলধন এত বা এত এবং এটা বাই এত 1800 বাই 1200। এই দুটো শূন্য কেটে গেল, 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 9 দুগুণে 18, 6 দুগুণে 12 বা এক্স ইকুয়াল টু দেখো 48,000 ইন্টু 6 বাই 9। প্রথমে দেখো 3 দিয়ে কাটলাম, তাহলে হবে 3 তিরিকে 9, এখানে 3 হলো, আর উপরে হচ্ছে 3 দুগুণে 6। এই 3কে আবার এটাকে কাটলাম, তাহলে 3 ষোলো 48, মানে 16,000। 16,000-এর সাথে 2 যদি গুণ করি তাহলে হচ্ছে কত, 32,000। অতএব দ্বিতীয় জনের মূলধনের পরিমাণ হচ্ছে কত, 32,000। তারপরে প্রশ্নটা আছে দেখো, x² - x = k × 2x - 1 সমীকরণের বীজ দুটি যোগফল 0 হলে k এর মান নির্ণয় করো। দেখো x² - x = 2x k × 2x - 1, এই সমীকরণটিকে একটু সাজিয়ে লিখতে হবে। তাহলে দেখো x² - x = k × 2x - 1 বা x² - x = 2kx - k বা x² - x - 2kx + k = 0 বা x² - 1 + 2k × x + k = 0। শর্তানুসারে কি, বীজ দুটির যোগফল 0। তাহলে বীজ দুটির যোগফল, এই দ্বিঘাত সমীকরণে বীজ দুটির যোগফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে x এর সহগ, কিন্তু তার আগে একটা মাইনাস x এর সহগ বা x² এর সহগ। তাহলে এখানে x এর সহগ কত, -1 + 2k, আগেই একটা মাইনাস সূত্রে আছে সেই জন্য মাইনাস, আর x² এর সহগ কিছু নেই মানে 1। এখানে মাইনাস মাইনাসে প্লাস হলো, তাহলে 1 + 2k, 1 এর সাথে 0 গুণ করলে 0, তাহলে 2k = -1 বা k = -1/2। অতএব নির্ণয় k এর মান হচ্ছে -1/2। তারপরে প্রশ্নটা দেখো 4-5টা, যদি 3a - 2b = a + 2b = 13:9 হয় তবে a = b কত? দেখো 3a - 2b = a + 2b = 13:9 বা 3a - 2b বাই a + 2b = 13/9 বা 13a, দেখো কোনোকোনি গুণ করছি, তাহলে হচ্ছে 13a + 13 দুগুণে 26b = 3 9 27, a - 9 দুগুণে 18b। এখানে দেখো 13a - 27, এগুলোকে একদিকে করছি, -18b - 26b। এটা ক্যালকুলেশন করলে হচ্ছে -14a = -44b, মাইনাস মাইনাস 2 দিক থেকে কেটে গেল, a/b = 44/14, 2 দিয়ে কাটলে হচ্ছে 7 দুগুণে 14 আর হচ্ছে 22 দুগুণে 44 বা a = b = কত, 22:7। তারপরে দেখো 4-6টা, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি, বৃত্ত দুটির একটি সরলসাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। এভাবে একটা ছবি এঁকে নেবে, দুটো বৃত্ত এবং যাদের কেন্দ্র a b c d স্পর্শক আঁকা হয়েছে, cd একটা স্পর্শক। তো এইভাবে তোমরা একটা ছবিটা এঁকে নেবে। তারপরে দেখো AC = 8 সেমি, এটা ইংরেজিতে লিখেছি, বাংলায় লিখলেও কোনো যায় আসে না, ইংরেজি লিখলেও কোনো সমস্যা নেই। AE = BD = 3 সেমি, CE = 8 - 3, এই দুটো বিয়োগ করলে হয় 5 সেমি। সমকোণী ত্রিভুজ CDE এর মধ্যে CD² + CE² = D² বা CD² এটার মান হচ্ছে 5, পাইপের স্কোয়ার = 13², CD² = 13 মানে হচ্ছে 169, 13² মানে হচ্ছে 169 আর 5 স্কোয়ার মানে হচ্ছে 25, এদিকে নিয়ে আসলে হচ্ছে মাইনাস। এটা যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 144, CD = √144 = 12, মানে 12 গুণ 12 করলে হচ্ছে 144, তাই CD এর মান কত বেরোলো, 12। অতএব বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। তারপরে দেখো 7এর কোশ্চেনটা কি বলেছে, যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য x - 1 সেমি ও 2√x সেমি হলে অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো। একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছে এবং সমকোণ সংলগ্ন বাহু মানে এই বাহুটা এবং এই বাহুটা দুটো মান আছে এবং এই কোণটা 90 ডিগ্রি। দেখো ABC সমকোণী ত্রিভুজ যার দেখো ABC² হচ্ছে অতিভুজের মান নির্ণয় করতে বলেছে, তাহলে BC² = AB² + AC²। AB² এর মান কত, 2√x² + x - 1 তার হোল স্কয়ার, এটার মান হচ্ছে 4x
দুইয়ের ওপর স্কোয়ার মানে কি 4, আর রুট এবং এক্স স্কোয়ার উঠে যায়, রুটের ওপর যদি স্কোয়ার থাকে তাহলে রুটটা উঠে যায়, তাহলে শুধু কি থাকবে এক্স। বা এটার ফর্মুলা আছে a মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলায় ভেঙেছি। এটার মানে হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে দেখো এ স্কোয়ার বলতে এখানে এক্স স্কোয়ার, মাইনাস 2 ইন্টু এ বলতে এক্স, বি বলতে 1, তাহলে 1-এর সাথে যদি 2x গুণ করি তাহলে 2xই হবে, প্লাস এখানে বি এর স্কোয়ার বলতে এখানে 1-এর উপর স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার মানে 1ই হয়। তারপরে দেখো এটাকে সাজিয়ে লিখছি এক্স স্কোয়ার 4টা এক্স, আর 4টে এক্স থেকে 2টো এক্স বাদ দিলে হচ্ছে 2টো এক্স প্লাস 1। এটাও দেখো এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, এটার একটা ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলায় ভাঙছে, মানে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু বি প্লাস এটা হচ্ছে স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার। এবার দেখো বিসি স্কোয়ার ছিল, সে বিসি এর স্কোয়ার কেটে গেল, এটা সমান বিসি স্কোয়ার ছিল, এই স্কোয়ার এবং এই স্কোয়ার কেটে গেল, তাহলে বিসি ইকুয়াল টু এক্স প্লাস 1, অতএব অতিভুজের দৈর্ঘ্য কি এক্স প্লাস 1 সেমি। 4-এর 8-এরটা দেখো, 4-এর 8-এরটা কি বলছে যে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যদি কোণ সিওডি সমান 120 ডিগ্রি এবং কোণ বিএসি সমান 30 ডিগ্রি হয়, তবে কোণ বিওসি এবং কোণ বিসিডি এর মান নির্ণয় করো ও হলো বৃত্তটির কেন্দ্র। দেখো এভাবে একটা বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে নেবে। এবার দেখো বিসি উপচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ কোণ বিএসি। অতএব কোণ বিওসি সমান সমান 2 ইন্টু কোণ বিএসি ইকুয়াল টু 2 ইন্টু 30 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। সিডি উপচাপের ওপর কেন্দ্রস্থ কোণ কোণ সিওডি এবং বৃত্তস্থ কোণ কোণ সিএডি। অতএব কোণ সিএডি সমান সমান হাফ কোণ সিওডি, হাফ ইন্টু 120 ডিগ্রি, এটা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 60 ডিগ্রি। অতএব কোণ বিএডি সমান সমান 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ বিসিডি প্লাস কোণ বিএডি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা অতএব কোণ বিসিডি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। তারপরে দেখো 4-এর 9-টা কী বলছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এমনভাবে বর্ধিত করা হলো যেন বিই সমান সমান বিসি হয়, সিই যুক্ত করা হলো যদি কোণ এডিসি সমান 70 ডিগ্রি এবং কোণ বিএডি সমান 95 ডিগ্রি হয়, তাহলে কোণ ডিসিই এর মান কত। এভাবে এটা এঁকে নেবে। এবার দেখো অঙ্কটা দেখে নাও সমাধানটা। চতুর্ভুজ এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান 180 ডিগ্রি, বা কোণ বিসিডি সমান সমান 180 ডিগ্রি মাইনাস কোণ বিএডি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি, সেটা বিয়োগ করলে হচ্ছে 85 ডিগ্রি। আবার কোণ এবিসি প্লাস কোণ সিডিএ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা কোণ এবিসি সমান সমান 180 ডিগ্রি মাইনাস কোণ সিডিএ ইকুয়াল টু দেখো 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, এটা ক্যালকুলেশন করলে হয় 110 ডিগ্রি। তারপরে দেখে নাও কোণ ইবিসি, কোণ ইবিসি সমান সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এবিসি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি ইকুয়াল টু 70 ডিগ্রি। ত্রিভুজ বিসিই এর মধ্যে বিই সমান সমান সিই, অতএব কোণ বিইসি সমান সমান কোণ বিসিই ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 110 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 55 ডিগ্রি। অতএব কোণ ডিসিই সমান সমান কোণ ডিসিবি প্লাস কোণ ইসিবি সমান সমান দেখো 85 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি ইকুয়াল টু 140 ডিগ্রি। তারপরে দেখো 4-এর 10-এরটা, একটি নিরেট অর্ধগোলককে গলিয়ে একটি গোলক তৈরি করা হলো, তাদের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। ধরি গোলকটির ব্যাসার্ধ r1 এবং অর্ধগোলকটির ব্যাসার্ধ r2। অতএব গোলকটির আয়তন 4/3 পাই r1 কিউ, অর্ধগোলকটির আয়তন 2/3 পাই r2 কিউ। শর্তানুসারে কি 4/3 পাই r1 কিউ ইকুয়াল টু 2/3 পাই r2 কিউ। পাই এবং পাই কেটে গেল, 3 3 কাটলো, এখানে 2কে 4কে কাটলে হচ্ছে 2 2 4 2, তাহলে এখানে কি পড়ে থাকলো 2r1 কিউ ইকুয়াল টু r2 কিউ, বা r1 কিউ বাই r2 কিউ ইকুয়াল টু হাফ, বা r1 বাই r2 তার উপরে কিউ, আর হচ্ছে 1/2 তার উপরে 1/3। এখানে দেখো এই r1 বাই r2 লিখলাম, কিন্তু তাদের পাওয়ার কি ছিল 3, তাই 3 দিলাম। এবার দেখো
আমি পাওয়ারটাকে 1/3 দিয়ে গুণ করছি, তাহলে এখানে 1/3 গুণ করলাম, আর এখানেও কিছু নয়, পাওয়ার মানে 1, তাহলে 1-এর সাথে 1/3 গুণ করলে কী হবে, 1/3 এই 3 এবং এই 3 ওপরে কেটে গেল, R1/R2 হলো ইকুয়াল টু 1/1-এর ওপর যাই পাওয়ার হোক না কেন 1ই হয়, 1/ এখানে দেখো 2-এর ওপর 1/3, এইটাকে এভাবে লেখা হয় √3, এইভাবে √3 2 এইভাবে লেখা হয়, তাই 1/√3 2 লিখেছি, √3 2, বা R1:R2 ইকুয়াল টু 1:√3 2। তারপরে দেখো 4-এর 11টা কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ 6 সেমি, পার্শ্বতলের ক্ষেত্রফল 792 বর্গ সেমি হলে চোঙের উচ্চতা কত? দেখো ধরি চোঙটির উচ্চতা স্মল h সেমি, চোঙের ভূমির ব্যাসার্ধ R = 6 সেমি, পার্শ্বতলের ক্ষেত্রফল 792 বর্গ সেমি, অতএব 2π RH = 792, বা h = 792/2 π × r। h = দেখো, অতএব h = 792/2 × π এর মান কত, 22/7 × 6, সেটা দেখো ক্যালকুলেশন করলে কি হয়, 792 ইন্টু এই 7টা উপরে উঠে গেল, তাহলে 792 × 7/2 × 22 × 6, এটাকে 2 দিয়ে কাটলে হয়েছে 3 9 6 মানে 396, সেটা আমি এইভাবে লিখে নিয়েছি, আবার পুনরায় 396 × 7/22 × 6। এবার এটাকে 2 দিয়ে কাটলে 11 দুগুণে 22, আর এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 198। 11কে দেখো, এটাকে যদি আমি কাটি, এখানে প্রথম এটা কাটাকাটিটার উপর দেখে নাও, এটাকে আমি 2 দিয়ে কেটেছি, তাহলে হচ্ছে কি 11 দুগুণে 22 মানে 11 হলো, আর উপরে যদি 2 দিয়ে কাটি তাহলে হচ্ছে 198। এটা দেখো 6কে আমি 2 দিয়ে কাটছি, তাহলে 3 হচ্ছে, এটাকে যদি আবার 2 দিয়ে কাটি হচ্ছে 99 হচ্ছে। এই 11কে 99 দিয়ে কাটলে হচ্ছে 9 11 99, তাহলে এখানে 9 হলো, এখানে 3 ছিল, সেটাকে কাটলে 3 3-কে 9, তাহলে উপরে কি পড়ে থাকলো 3 7 21, নিচে কিছু নয় মানে 21, অর্থাৎ নির্ণীয় উচ্চতা হচ্ছে 21 সেমি। তারপরে দেখো 4-এর 12টা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন V, ভূমিতলের ক্ষেত্রফল এ, উচ্চতা H হলে h/v এর মান কত? লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন V, ভূমিতলের ক্ষেত্রফল = a, উচ্চতা H। ধরি শঙ্কুর ব্যাসার্ধ r, অতএব আয়তন কি? আয়তনের ফর্মুলা আছে 1/3 π r²h। এবার দেখো 1/3 π r², h এর মান হচ্ছে H, এটা সমান কি, v, V আয়তন, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। ভূমিতলের ক্ষেত্রফল দেখো π r² = A, বা r = কি, a/π, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম। দেখো r² = a/π 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল, 1/3 π r², তাহলে r² এর মান বসালাম a/π × h, π = v, এই π এবং এই π কেটে গেল, এবং এখানে দেখো ah নিচে হচ্ছে 3 = v, আবার বা h/v = 3, অর্থাৎ h/v এর মান কত, এর মান হচ্ছে 3। তারপরে দেখো 5-এর 1 নম্বরটা, বার্ষিক একই সুদের হারে কোনো আসলে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত 20:21 হলে সুদের হার নির্ণয় করো। সমাধানটা দেখে নাও। ধরি মূলধন 5-এর 1-এর সমাধান, ধরি মূলধন p, সরল সুদ হচ্ছে 20p এবং চক্রবৃদ্ধি সুদ = 21p, সময় t = 2 বছর, সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট = কি হবে, PRT/100, p এর মান p × r, t এর মান হচ্ছে 2/100, এতে যদি কাটি তাহলে হচ্ছে 50 দুগুণে 100, উপরে হচ্ছে PR/50। চক্রবৃদ্ধি সুদ কমপ্লেক্স ইন্টারেস্ট হচ্ছে p × 1 + r/100² - p। শর্ত অনুসারে কি, সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ সমান হচ্ছে 20p/21p, সরল সুদের মান হচ্ছে PR/50 p × 1 + r/100² - p, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। মানগুলো বসিয়ে দিলাম, উপরে p এবং p কেটে গেল, তাহলে 20/21 হলো, বা দেখো উপরে PR/50, এই দুটো জায়গায় p ছিল, আমি একটা p কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে 1 + r/100 তারপর স্কোয়ার, এখানে p নিয়ে নিয়েছি -1 = কি 20/21। এবার দেখো বা PR/p × 50 1 + r/100 তার স্কোয়ার -1, এটাকে থার্ড ব্র্যাকেটে রেখেছি, = 20/21, এখানে p এবং p দুটো কেটে গেল। বা কী হবে দেখো, r/50 × 1 + r/100 তারপর স্কোয়ার -1 = 20/21।
তারপরে দেখো বা আর বাই 50, এই যে অন প্লাস আর বাই অন প্লাস আর বাই 100 তারপর স্কোয়ার মাইনাস 1, এটার ফর্মুলাটা হচ্ছে দেখো 2 প্লাস আর বাই 100 ইন্টু আর বাই 100 ইকুয়াল টু 20 বাই 100, 20 বাই 21। দেখো এবার দেখো এই যে 100টা ছিল, সেই 100টা উপরে গেল, তাহলে 100 ইন্টু আর বাই 50 ইন্টু আর এই আরটা এদিকে এখানে বসালাম ইন্টু 2 প্লাস আর বাই 100, এই 50 দুগুণে 100 কেটে গেল, উপরে আর কাটলো, তাহলে আছে এখানে এদিকে বাদিকে কী আছে 20 বাই 21, বা উপরে কি থাকলো শুধু 2, আর এটাকে যদি আমি লসগু করি তাহলে নিচে হচ্ছে 100, 100 দুগুণে হচ্ছে 200 প্লাস আর ইকুয়াল টু 20 বাই 21। এই 100টা উপরে গেল, তাহলে উপরে 2 ছিল ইন্টু 100 বাই 200 প্লাস আর ইকুয়াল টু 20 বাই 21। বা দেখো কোনাকুনি গুণ করছি 200 প্লাস আর ইন্টু 20, আর এটার সাথে গুণ করলে হচ্ছে 2 ইন্টু 100 ইন্টু 21, বা 200 প্লাস আর ইকুয়াল টু 2 ইন্টু 100 ইন্টু 21। এই 20টা দিক গুণ ছিল, এদিকে এসে ভাগ হয়, তাহলে এই 0 এবং এই 0 কেটে গেল, 2 2 কাটলো, তাহলে হচ্ছে কি 21 আর 10 গুণ করলে হচ্ছে 210, বা আর ইকুয়াল টু কি 210, এদিকে বিয়োগ, এদিকে নিয়ে আসলে এটা বিয়োগ হয়ে 200 হবে, তাহলে এটা বাদ দিলে হবে 10, অর্থাৎ বার্ষিক শতকরা সরল সুদের হার হচ্ছে 10%। তারপরে দেখো 5-এর 2-টা এ ও বি যথাক্রমে 60,000 টাকা ও 75,000 টাকা মূলধনে ব্যবসা শুরু করে। 4 মাস পরে সি 40,500 টাকা ওই ব্যবসাতে বিনিয়োগ করে। এ ও বি তাদের মূলধনের অনুপাতে সেই টাকা নিয়ে নেয়। বছরের শেষে 19,575 টাকা লাভ হলে কে কত টাকা লাভ্যাংশ পাবে? সমাধানটা দেখে নাও। এ ও বি এর মূলধনের অনুপাত 60,000 ইস্টু 75,000, এই 3 শূন্য কেটে গেল, 60 ইস্টু 75, এটাকে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে 5 12 60, আর আছে 5 15 75, এটাকে 3 দিয়ে কাটলে 3 4 12, 3 5 15। 40,500 টাকা মূলধনের হিসাবে ভাগ করে নিলে এ পাবে 4/9 ইন্টু 40,500, এটাকে কাটাকাটি করলে হচ্ছে 4500, 45 সাথে 4 গুণ করলে হচ্ছে 18,000 টাকা। বি পাবে 5/9 ইন্টু 40,500, কাটাকাটি করলে 4500 সাথে গুণ করলে হচ্ছে 22,500 টাকা। বছরের শুরুতে এর মূলধন ছিল 60,000 টাকা। 4 মাস পরে সি এর টাকার অনুপাতের হারে মূলধন হিসেবে তুলে নিলে তার মূলধন থাকবে 60,000 মাইনাস 18,000 টাকা ইকুয়াল টু 42,000 টাকা। 1 মাসের হিসাবে এর মূলধন হবে কত? 60,000 ইন্টু 4 প্লাস 42,000 ইন্টু 8, এটাকে ক্যালকুলেশন করলে হবে এটা, প্লাস এটাকে গুণ করলে হচ্ছে এটা, পুরো দুটো ক্যালকুলেশন করলে হবে 5 7 6 মানে হচ্ছে 5,76,000 টাকা। তারপরে দেখো অতএব এইভাবে আমি বি এর বের করব। তাহলে 1 মাসের হিসাবে বি এর মূলধন কত? বি এর মূলধন কত ছিল? 75,000, সেটা ইন্টু 4 প্লাস 52,500 টাকা ইন্টু 8, এটা যদি গুণ করি তাহলে হচ্ছে কি এটা প্লাস এটা যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 7,20,000 টাকা। এবং 1 মাসের হিসেবে সি এর মূলধন হবে কত? 40,500 টাকা ইন্টু 8, এটা গুণ করলে হয় 3,24,000 টাকা। এবার আছে দেখো এ বি সি এর মূলধনের অনুপাত হচ্ছে এই টাকা ইস্টু এত সমান সমান 3 শূন্য সব দিক থেকে কেটে গেল, 5 7 2 ইস্টু 7 0 2 ইস্টু 3 2 4, এটার সাথে এগুলোকে সবগুলোকে 2 দিয়ে যদি গুণ করি তাহলে 288 ইস্টু 360 ইস্টু 162, এগুলোকে সবগুলো 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে ভাগ করি, এটা ভাগ করতে হয় ইস্টুতে বা অনুপাতে, তাহলে এটা ভাগ করলে কি হবে 144 ইস্টু 180 ইস্টু 91, এই পুরোটাকে আবার 9 দিয়ে ভাগ করছি, তাহলে হচ্ছে 16 ইস্টু 20 ইস্টু 9। মোট লাভ কত? 39,150 টাকা। তা এ পাবে কত? 16/45 ইন্টু 39,150, এটা কাটাকাটি করলে হচ্ছে 870, এটা গুণ করলে হবে 13,920 টাকা। বি লাভ পাবে কত? বি লাভ পাবে 20/45 ইন্টু 39,150, এটা কাটাকাটি হলে 870, এটা গুণ করলে হয় 17,400 টাকা। সি লাভ পাবে কত? 9/45 ইন্টু 39,150, কাটাকাটি করলে হচ্ছে 870, এটা গুণ করলে হচ্ছে কি 7,830 টাকা। তাহলে কে কত লাভ পাবে সেটা আমার বেরোলো। তারপরে আছে দেখো 5-এর 3-এরটা কী বলছে? কোনো গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000, ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি 3% হলে 2 বছরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে? দেখো বর্তমান লোক সংখ্যা পি ইকুয়াল টু হচ্ছে 10,000 জন,
সময় n ইকুয়াল টু 2 বছর, জনসংখ্যা বৃদ্ধির হার r ইকুয়াল টু 3%। 2 বছর পরে ওই গ্রামে জনসংখ্যা হবে p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। p এর মান হচ্ছে 10,000 ইন্টু 1 প্লাস 3/100 তারপর স্কোয়ার। আচ্ছা 10,000 ইন্টু এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 103/100 তারপর স্কোয়ার। 10,000 ইন্টু 103 3বার লিখতে হবে, 103/100 2বার লিখতে হবে, 103/100 ইন্টু 103/100। এই দুটো শূন্য এবং এই দুটো শূন্য, চারটে শূন্য, এখান থেকে চারটে শূন্য কেটে গেল, এখানে কিছু নেই মানে 1, এই দুটো গুণ করলে কত হবে 13,390 জন। অতএব 2 বছর ওই গ্রামের জনসংখ্যা বৃদ্ধি পাবে 13,390 জন। তারপরে দেখো 6-এরগুলো সমাধান। 6-এর একেটা a বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস a ইকুয়াল টু 2 এর সমাধান নির্ণয় করো। সমাধানটা দেখে নাও। a বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস a ইকুয়াল টু 2। এই 2টা এদিকে নিয়ে আসলে -2 এবং -2টা দুজনের মধ্যে ভাগ করে নাও। a বাই এক্স মাইনাস বি -1 প্লাস বি বাই এক্স মাইনাস a -1 ইকুয়াল টু 0। -1 এবং -1 দুটো যোগ করলে কিন্তু -2 হয়। এই যে +2 ছিল এই দিকটা নিয়ে আসলাম, তাহলে -2 এবং এটাকে এভাবে আমি লিখলাম। এবার দেখো এটা লসগু করলে এক্স মাইনাস বি a মাইনাস এক্স মাইনাস বি, এটা কি হচ্ছে লসগু যদি করি তাহলে এখানে কি হবে এক্স মাইনাস বি -1, এটা যদি লসগু করি তাহলে এক্স মাইনাস বি a মাইনাস এক্স মাইনাস বি। এবার যদি ব্র্যাকেট তুলি a মাইনাস এক্স প্লাস বি, তো আমি সেটাই লিখেছি a মাইনাস এক্স প্লাস বি বাই এক্স মাইনাস বি, প্লাস এভাবে এটাও লিখেছি b মাইনাস এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। এখানে এবার সাজিয়ে লিখেছি দেখো a প্লাস বি মাইনাস এক্স বাই এক্স মাইনাস বি প্লাস a প্লাস বি মাইনাস এক্স বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। এখানে দেখো সেম দুটো জিনিস একই আছে, a প্লাস বি মাইনাস এক্স কমন নিলাম, এখানে কিছু নয় মানে 1 বাই এক্স মাইনাস বি প্লাস এখানে এটাও নিয়ে নিয়েছি, তার মানে 1 বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 বা a প্লাস বি মাইনাস এক্স ইন্টু এটাকে আমি লসগু যদি করি তাহলে এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ, এখানে এক্স মাইনাস বি আছে নাই কি এক্স মাইনাস এ, এটার সাথে যদি 1 গুণ করি তাহলে এক্স মাইনাস এ হচ্ছে প্লাস এক্স মাইনাস এ আছে এক্স মাইনাস বি নাই, তাহলে এর সাথে 1 গুণ করলাম এক্স মাইনাস বি ইকুয়াল টু 0 বা a প্লাস বি মাইনাস এক্স ইন্টু এই দুটো এক্স যোগ একটা এক্স আর একটা এক্স যোগ করলে হচ্ছে 2x মাইনাস এ মাইনাস বি বা এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। এটা সমান সমান 0, এটা সমান সমান 0, তাহলে হচ্ছে a প্লাস বি মাইনাস এক্স ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু a প্লাস বি 2x মাইনাস এ মাইনাস বি বা এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 সমান সমান এটার সাথে এটা গুণ করলে 0 হয়ে যায়, তাই এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু এটা যদি এদিকে যায় তাহলে প্লাস হবে, এটাও গেলে প্লাস হবে, তাহলে a প্লাস বি আর এটা এক্সের সাথে 2 গুণ ছিল, এদিকে আসলে কী হবে ভাগ দেয় a প্লাস বি বাই 2। অতএব নির্ণীয় সমাধান এক্স এর মান হচ্ছে a প্লাস বি কমা a প্লাস বি বাই 2। তারপরে দেখো 6-2-এরটা, 6-2-এরটা কী বলছে, 3টি ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি 200 হলে সংখ্যা 3টি নির্ণয় করো। তাহলে দেখো ধরি সংখ্যা 3টি হলো এক্স প্লাস 1 ও এক্স প্লাস 2। শর্তানুসারে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 200। এটা ক্যালকুলেশন করলে কি হয় এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল টু 200। বা সবগুলোকে দেখো এক্স স্কোয়ার যোগ করলে আছে 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 মাইনাস 200 ইকুয়াল টু 0 বা 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস 195 ইকুয়াল টু 0। সবকটা থেকে 3 কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 65 ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 65 ইকুয়াল টু 0। এবার সিধার আচার্যের সাহায্যে সমাধান করি এক্স ইকুয়াল টু -2 প্লাস মাইনাস √2 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 মাইনাস 65/2 ইন্টু 1 ইকুয়াল টু -2 প্লাস মাইনাস √4 প্লাস এটা গুণ করলে হচ্ছে 260/2, এখানে -2 প্লাস মাইনাস √2 264/2 ইকুয়াল টু -2 প্লাস মাইনাস √2 264কে লসগু করলে হয় 2 ইন্টু 2 ইন্টু 2 3 ইন্টু 11। এই দুটো এখানে দেখো -2 প্লাস মাইনাস √2 এই দুটো 2 থেকে একটা 2 বেরোলো, আর এগুলো সবগুলোকে যদি আমি গুণ করি তাহলে হচ্ছে 66। এখানে দেখো দুটোতে 2 আছে, 2 কমন নিলাম এবং নিচে 2 কমন নিয়ে 2 কেটে গেল, এখানে থাকলো -1 প্লাস মাইনাস √2 66। এবার দেখো এক্স এর মান দুটো বেরোলাম, তাহলে এক্স এর মান কি -1 প্লাস √2 66 আর একটা হচ্ছে +1 প্লাস √2 66। যখন এক্স ইকুয়াল টু 1 প্লাস √2 66 তখন সংখ্যা 3টি কী হবে 1 প্লাস 66 কমা দেখো সংখ্যা 3টি আমি কী ধরেছিলাম, সংখ্যা 3টি ধরেছিলাম আমি এক্স প্লাস 1 এবং এক্স প্লাস 2। তাহলে এখানে কী হবে সংখ্যা 3টি, একটা হবে এক্স প্লাস √2 66 কমা এর সাথে আবার 1 যোগ করবো, 1 যোগ করলে কত হবে 2 প্লাস √2 66 আর এর সঙ্গে 2 যোগ
করব তাহলে কত হবে 3 প্লাস √66। যখন x ইকাল টু -1 প্লাস √66 তখন সংখ্যা তিনটি কী হবে x ইন্টু এক্স প্লাস 1 আর হচ্ছে এক্স প্লাস 2। তাহলে x এর মান হচ্ছে এটা আর এক্স প্লাস 1 মানে কি এই +1 এবং -1 কেটে যাবে, তাহলে কী হবে √66। আর এখানে দেখো x প্লাস 2, এখানে কি আছে -1 প্লাস √66, তার সাথে যদি +2 যোগ করি তাহলে কি হবে +1 হবে, +1 √66। তাহলে এই হলো এটা। তারপরে হচ্ছে দেখো 6-এর 3-এরটা কী বলছে x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ অপরটির বর্গ হলে দেখাও যে 2b² ইকুয়াল টু 9ac। দেখো উত্তরটি দেখে নাও। ধরি বীজ দুটি আলফা কমা 2 আলফা, অতএব আলফা প্লাস 2 আলফা ইকুয়াল টু -b/a বা 3 আলফা ইকুয়াল টু -b/a বা আলফা ইকুয়াল টু -b/3a। আলফা ইন্টু 2 আলফা ইকুয়াল টু c/a, অতএব 2 আলফা স্কয়ার ইকুয়াল টু c/a, আলফা স্কয়ার ইকুয়াল টু c/2a। এখন আলফা স্কয়ার ইকুয়াল টু c/2a, আলফা এর মান হচ্ছে -b/3a, এটা বসালাম, তারপর স্কয়ার ইকুয়াল টু c/2a। এখানে দেখো মাইনাসের উপর স্কয়ার মানে সেটা পজিটিভ হয়ে যায়, b এর উপর স্কয়ার b স্কয়ার, 3 এর উপর স্কয়ার মানে 9 আর হচ্ছে স্কয়ার ইকুয়াল টু c/a। এখানে দেখো একটাই, এখানে দুটোই ছিল, তাহলে কাটলে একটাই হবে। তাহলে এখানে দেখো 2 আছে, এই দুটো যদি গুণ করি কোনাকুনি তাহলে 2b², আর এখানে 9 এবং a এবং c আছে, তাহলে কি হবে 9ac। আমার এটাই প্রমাণিত করতে দিয়েছিল। তারপরে দেখো 7-এর 1-এরটা এক্স ওয়াইয়ের সঙ্গে সরলভেদে এবং জেডের সঙ্গে ব্যস্তভেদে এমনভাবে আছে y ইকুয়াল টু 4, z ইকুয়াল টু 5, x ইকুয়াল টু 3 হয়। যখন y ইকুয়াল টু 16, z ইকুয়াল টু 25 তখন x এর মান নির্ণয় করো। দেখো x ভ্যারিজেস y যখন z ধ্রুবক, x ভ্যারিজেস 1/z যখন y ধ্রুবক, x ভ্যারিজেস y/z যখন y এবং z উভয় পরিবর্তনশীল, বা x ইকুয়াল টু k ইন্টু y/z, k ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। প্রদত্ত x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 4, z ইকুয়াল টু 5 1 নং সমীকরণে বসিয়ে পাই, মানে এই সমীকরণে কি বসিয়ে পাই, যে এই মানগুলো বসিয়ে পাই 3 ইকুয়াল টু k ইন্টু 4/5, অর্থাৎ k এর মান এখান থেকে কী পাবো, k ইকুয়াল টু 15/4। অতএব দেখো কে এর মান কি বেরোলো, কে এর মান বেরোলো 15/4। যখন এবার দেখো যখন y ইকুয়াল টু 16, z ইকুয়াল টু 25 তখন x ইকুয়াল টু কী হবে, কে এর মান বসালাম, তাহলে এখানে 15/4 ইন্টু y, y এর মান হচ্ছে 16 আর হচ্ছে z, z এর মান 25। এবার ধরো 5 দিয়ে কাটলাম, তাহলে 5 5 3 5 15, 5 5 25 আর 4 4 16, তাহলে ওপর হচ্ছে 3 4 12, 12/5। এটা যদি আমি ভাগ করি তাহলে হচ্ছে 2 পূর্ণ 2/5, অতএব x এর মান হচ্ছে 2 পূর্ণ 2/5। তারপরে দেখো 7-এর 2-এরটা কী বলছে, x ইকুয়াল টু √3 প্লাস √2 হলে x³ মাইনাস 1/x³ এর মান নির্ণয় করো। দেখো এখানে x ইকুয়াল টু √3 প্লাস √2, অতএব 1/x ইকুয়াল টু 1/√3 প্লাস √2। এটা করণীয় নিরসন করলে কী হবে, √3 মাইনাস √2 বাই √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। করণীয় নিরসন কীভাবে করে, এখানে যা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করে। তাহলে এখানে 1/√3 প্লাস √2 আছে, তাহলে তার বিপরীত কী হবে, √3 মাইনাস √2, এই দুটোকে উপর নিচে গুণ করতে হবে। তাহলে এটার সাথে 1 গুণ করা মানে কি এটাই, তাহলে হচ্ছে √3 মাইনাস √2, আর এটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস বির ফর্মুলা, তাই হচ্ছে √3 মাইনাস √3 তার স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার। ওপরে হচ্ছে √3 মাইনাস √2/3/2। এখানে যদি √ওভার থাকে তাহলে স্কোয়ার এবং √ওভার দুটো উঠে যায়, তাহলে কী হবে না 3 হবে, আর এই রুট এবং স্কোয়ার উঠে গেলে তাহলে কত 2, 3 থেকে 2 বাদ দিলে 1, 1 মানে নিচে 1 মানে কি এইটাই হবে √3 মাইনাস √2। তোমাদেরকে আমি একটা ছোট্ট কথা বলে দিই, যদি ধরো এখানে x এর মান এরকম আছে, √3 প্লাস √2 আছে, তাহলে 1/x এর মান কী হবে, জাস্ট এটা হয়ে যাবে, জাস্ট এখানে দেখো বিপরীত চিহ্ন হয়ে যাবে। যদি 3 এবং 2 থাকে মানে কি, এটা তোমরা মনে মনে করে নিতে পারবা যে এখানে বিয়োগ হবে, তাহলে বিয়োগ মানে কি 3 থেকে 2 বাদ দিলে কত হবে, একই হবে। সেই জন্য এটা 1/x যদি নাও বের করতে চাও কেউ, তাহলে এখানে কী করবে, জাস্ট বিপরীতটা করে নেবে। কিন্তু অনেক সময় যদি এখানে ধরো 5√2 মাইনাস √5 মাইনাস √2 এরকম যদি থাকে, তাহলে 1/x এর ক্ষেত্রে কী করবা, 1/x এর ক্ষেত্রে √5 প্লাস √2 করবা না, এটা কখনো হবে না, কারণ এখানে 5-এর থেকে 2 যদি বাদ দিই তাহলে কিন্তু 3 হবে, তাই এখানে হবে না। এখানে একমাত্রই হলো কারণ 3-এর থেকে 2 যদি বিয়োগ করি তাহলে কিন্তু 1, সেই জন্যই কি হলো 1/x এর মান এখানে যেটা আছে তার বিপরীত চিহ্ন হলো। যাই হোক,
দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এবার করলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স √3 প্লাস √2 ওয়ান বাই এক্সের মান কত √3 মাইনাস √2। এবার দেখো এখানে মাইনাস অলরেডি আছে, তাহলে যেখানে মাইনাস তাহলে এখানে কি আছে মাইনাস, এর মানটা হবে এইভাবে হবে √3 মাইনাস √2। মাইনাসটা আছে যদি আমি ব্র্যাকেটটা তুলি কী হবে তাহলে মাইনাস √3, আর এইখানে মাইনাস আছে এই মাইনাসে মাইনাসে প্লাস √2, এই মাইনাস √3 মাইনাস প্লাস মাইনাস √3 কেটে গেল, √2 যোগ করলে আছে √2। এবার দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের ফর্মুলা আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এই ফর্মুলাটা হচ্ছে দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা হচ্ছে এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখানে এ বলতে এক্স আর এখানে বি বলতে ওয়ান বাই এক্স, সেই জন্য এরকম হলো। ওপর নিচে এক্স এক্স কেটে গেল, এটার মান হচ্ছে 2√2 তারপরে কিউব প্লাস 3 ইন্টু এক্স এক্স কেটে গেলে এটার মান হচ্ছে 2√2। দেখো 2 এর কিউব মানে হচ্ছে 8, 8√2 এখানে আছে 8 আর এটা হচ্ছে 2, দেখো 2√2 তার উপরে কিউব, এটার মান হচ্ছে দেখো 2 এর কিউব মানে 8 আর এখানের উপর 2 এর √2 এর কিউব, √2 এর কিউব মানে কত, এখানে √2 এর উপর একটা স্কোয়ার আর একটা হচ্ছে কি শুধু √2, তবে তো 3টে হবে √2, তার মানে এখানে দেখো √2 আর এটা যদি হয় তাহলে কি বেরোবে শুধু 2 বেরোবে, তাই কি হবে এখানে 2√2 হবে। তাই এখানে লিখেছি দেখো 8 ইন্টু 2√2 প্লাস 6√2, 8 দুগুণে 16√2 প্লাস 6√2 যোগ করলে হচ্ছে 22√2। তারপরে দেখো 7-3-এরটা এটা কিন্তু অঙ্কটা ভুল আছে, a প্লাস বি ভ্যারিজেস √a বি হলে দেখা যে √a প্লাস √b ইকুয়াল টু √a মাইনাস √b, এটা ভ্যারিজেস হবে, সেই জন্য আমি অঙ্কটা করিনি। যদি তোমাদের পরীক্ষাতে এটা দিয়ে দেয় সমান সমান দিয়ে তাহলে অবশ্যই তোমরা ভ্যারিজেস দিয়ে করবে, পরীক্ষাতে এটা দিলে কিন্তু মিলবে না। 8-এর অঙ্কটা দেখো, 8-এর অঙ্কটা কি বলছে যে x ইকুয়াল টু a x is to a equal to y is to b equal to z is to c হলে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু x প্লাস by প্লাস cz তার হোল স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। দেখে নাও উত্তর সমাধানটা দেখে নাও, x is to a equal to y is to b equal to z is to c equal to k ধরি, অতএব x equal to a equal to k, y is to b equal to k, z is to c equal to k, by x by a equal to k, y by b equal to k, z by c equal to k, by x equal to a k, y equal to b k, z equal to c k। বাম পক্ষ কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এখানে x y z এর মানগুলো বসাচ্ছি, x এর মান হচ্ছে a k, তারপর স্কয়ার মানে স্কয়ার কে স্কয়ার প্লাস বি স্কয়ার কে স্কয়ার প্লাস সি স্কয়ার কে স্কয়ার, এখানে দেখো সব কটাতে কে স্কয়ার আছে, কে স্কয়ার কমন নিলাম, তাহলে এখানে কি হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা পড়ে থাকলো। এখানে দেখো কে স্কয়ার এই দুটো সেম জিনিস হচ্ছে কে স্কয়ার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার তারপর হোল স্কয়ার। ডান পক্ষ কি আছে, ডান পক্ষ হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড তারপর স্কয়ার, এখানে দেখো এক্স এর মানগুলো সব বসালাম a ইন্টু এ কে প্লাস বি ইন্টু বি কে প্লাস সি ইন্টু সি কে তারপর স্কয়ার, এখানে দেখো এর সাথে গুণ করলে স্কয়ার প্লাস কে ইন্টু কে, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে হচ্ছে স্কয়ার, এটা হচ্ছে কে প্লাস বি স্কয়ার ইন্টু কে প্লাস সি স্কয়ার ইন্টু কে তারপর স্কয়ার। পুরোটা থেকে কে কমন যাবে, কে কমন গেলে কিন্তু তার উপর স্কয়ার আছে তাই কে স্কয়ার হয়ে বেরিয়ে আসবে, তাহলে কে স্কয়ার ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার √, পুরোটার উপর স্কয়ার। দেখো ডান পক্ষ বাম পক্ষেও এই সেম জিনিস বেরিয়েছে এবং ডান পক্ষেও সেম জিনিস বেরিয়েছে, তাই বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। আমার এটাই প্রমাণ করতে দিয়েছিল। 8-2টা কি বলছে, যদি a প্লাস 1/b ইকুয়াল টু 1 হয়, b প্লাস 1/c ইকুয়াল টু 1 হয়, তবে c প্লাস 1/a এর মান নির্ণয় করো। দেখো সমাধানটা দেখে নাও, a প্লাস 1/b ইকুয়াল টু 1 বা a ইকুয়াল টু 1 মাইনাস 1/b, এটা b লসক করলে b বাই b মাইনাস 1, b মাইনাস 1/b, b প্লাস 1/c ইকুয়াল টু 1, 1/c ইকুয়াল টু 1 মাইনাস b বা c ইকুয়াল টু, এটা দেখো সিটা উল্টে গেল তাহলে এটাও উল্টে যাবে 1/1 মাইনাস বি। এখন c প্লাস 1/a, c এর মান কত 1/1 মাইনাস বি প্লাস এখানে
হ্যাঁ, এবার দেখো অন বাই এ এর মান কত বেরিয়েছে, এর মান বেরিয়েছে বি মাইনাস ওয়ান বাই বি। তো অন বাই এর মান বি মাইনাস ওয়ান বাই বি, এটা লিখলাম। অন বাই বি মাইনাস এ প্লাস এই বিটা উপরে গেল, বি বাই বি মাইনাস এ। এখানে দেখো অন বাই অন মাইনাস বি আছে, এখানে মাইনাস কমন নিয়েও এটা তাই করলাম, বি বাই অন মাইনাস বি। এটা মানে এইভাবে, এটা কিভাবে করলাম একটু দেখে নাও। এটা মানে হচ্ছে বি বাই, এটা মাইনাস কমন নিলাম, তাহলে অন মাইনাস বি হবে। এই মাইনাসটা এই প্লাসের সাথে এখানে দেখো এই প্লাস এবং এই মাইনাসটা করে এখানে মাইনাস, ডাইরেক্ট এইভাবে বি বাই অন মাইনাস বি আমি লিখে নিয়েছি। তারপরে দেখো অন মাইনাস বি আমি লসক করলে কী হবে, এখানে অন মাইনাস বি আছে মানে কী আছে 1, আর এখানেও আছে তার মানে মাইনাস বি অন মাইনাস বি কেটে গেল, তাহলে কী হবে 1। অতএব সি প্লাস অন বাই এ ইকুয়াল টু 1, এটার মান হবে 1। দেখো 9এরগুলো হচ্ছে উপপাদ্য, উপপাদ্যগুলো তোমরা করে নেবে, বইয়ে আছে তোমাদের করে নেবে। আর এটা হচ্ছে 11গুলো হচ্ছে কি সম্পাদ্য। আমি লাস্টের বেলায় বলেছিলাম যে অঙ্ক করার লাস্ট দিন আমি অন্তবৃত্ত কিভাবে করতে হয় এবং পরিবৃত্ত এবং স্পর্শ কিভাবে অঙ্কন করতে হয় সেই বিষয়ে আমি একটি ভিডিও করব। তো আমি আবার দেখো 12গুলো দেখো। 12 একে এটা কী বলছে, 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রস্থস্থ, 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চা 21 সেমি ব্যাসের 100টি লোহার গোলক ডুবিয়ে দেওয়া হলে জলতল কত ডেসিমিটার উপরে উঠবে। দেখো চৌবাচ্চা দৈর্ঘ্য হচ্ছে কত 21 ডেসিমিটার, প্রস্থ 11 ডেসিমিটার, উচ্চতা হচ্ছে 6 ডেসিমিটার। আবার গোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু ব্যাস সমান কত ছিল, 21 সেমি ছিল, সেমি থেকে আমি ডেসিমিটার করলাম, ডেসিমিটার করলে কী হবে 2.1 ডেসিমিটার, এবং ডেসিমিটার কি ব্যাস ছিল 2.1 ডেসিমিটার ব্যাস ছিল। ব্যাসার্ধ করতে গেলে কি করতে হবে, একে 2 দিয়ে ভাগ করতে হবে, সেই জন্য 2.1/2 এটা হচ্ছে ডেসিমিটার, অর্থাৎ 1.05 ডেসিমিটার। ধরি জলতল এইচ উচ্চতায় উঠবে। শর্ত অনুসারে কী বলছে, চৌবাচ্চার আয়তন ইকুয়াল টু 100 ইন্টু গোলকের আয়তন। চৌবাচ্চার আয়তন কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, 100 ইন্টু 4/3 পাই আর কিউ। আর এটার মান হচ্ছে 21 ইন্টু 11 ইন্টু এইচ ইকুয়াল টু 100 ইন্টু 4/3, পায়ের মান হচ্ছে 22/7, আর এর কি মান হচ্ছে 1.05 তার উপরে কিউব। তারপরে দেখো এইচ ইকুয়াল টু 100 ইন্টু 4/3 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু 105/100। এখানে দেখো 105/100 কেন হলো, কারণ 1.05কে আমি দশমিক তুলছি, দশমিক তুলে একটা 1 দুটো 0, কিন্তু এটার উপরে কিউব ছিল তাই এটা 3 বার লিখেছি। 105/100 ইন্টু 105/100 ইন্টু 105/100 ইন্টু 1/21 ইন্টু 1/11। এখানে দেখো এই 3 এবং 7 যদি গুণ করি তো 3 সাথে 21, তার সাথে যদি 105কে ভাগ করি সেটা হবে কত 5। এই 100 এবং এই 100 কাটলো, আর এই এবার দেখো এটাকে আমি 5 দিয়ে কাটছি, তাহলে এটা হচ্ছে 21, আর এটা হচ্ছে কি 5×20 100, এটা হবে কি 5, এটা যদি কাটি তাহলে হচ্ছে 21, আর এটা হচ্ছে কি 5×20 100। তারপরে দেখো এই 21কে এটা দিয়ে কাটছি, তাহলে হচ্ছে 5×21 কাটা হলো, এই 100 এবং এই 100, এই দুটো 100 কাটা হলো। এখানে যে 11 আছে সেই 11কে 22 দিয়ে কাটলে হচ্ছে 11 দুগুণে 22 এই 2, আর এটাকে যদি আবার আমি এখানে দেখো এখানে একটা আছে 20। 1 সেকেন্ড, আমি এটা তোমাদের ক্যালকুলেশন আমি তোমাদেরকে করে দিচ্ছি, এত গন্ডগোল হয়ে যেতে পারে, আমি তোমাদেরকে একটু আমি করে দিচ্ছি। দেখো কাটাকাটিটা দেখে নাও, এই 3 এবং 7 দুটো গুণ করলে কি হবে 21, 5×21 হচ্ছে 105, 5 দিলাম। এখানে দেখো 5×20 কত 100, কেটে দিলাম। এখানে 5 দিয়ে যদি কাটি তাহলে 5 দুগুণে 10, 5×1 5, আর এটা হচ্ছে কি 5×20 100, এই দুটো কেটে গেল 5 দিয়ে, এটা 20 হলো। এই যে নিচে দেখো এটাকেও যদি আমি কাটি 5 দিয়ে তাহলে এটা কত হবে 5×20 100, আর 5×21 105। এবার দেখো এই 21 এবং এই 21 কেটে গেল, 11 দুগুণে হচ্ছে কত 22 হলো। এই 2কে কাটলে 10 দুগুণে কত 20, এটা যদি কাটি তাহলে 10 10 কত 100, এটা যদি কাটি তাহলে হচ্ছে কত 10 দুগুণে 20। এবার দেখো এখানে কি আছে, উপরে হচ্ছে এটা দেখো 4 আছে, এটা যদি আমি কাটি তাহলে এখানে কত 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাহলে এখানে কত হলো, এখানে 21 আর 2, আর নিচে হচ্ছে 20, তাহলে এখানে কত হচ্ছে 2×2 2 দুগুণে 4 42/20। এটাকে যদি আমি ভাগ করি তাহলে হচ্ছে কত 20 দুগুণে 40/2, দশমিক যদি নিই তাহলে হচ্ছে 20, 20 1 20 মানে হচ্ছে 2.1,
অতএব 2.1 ডেসিমিটার, 1 ডেসিমিটার উচ্চতা। দেখো ক্যালকুলেশন এইভাবে, কাটাকাটিটা কিন্তু তোমরা এইভাবেই করবে, যেহেতু গন্ডগোল হয়ে যাচ্ছিলো সেই জন্য তোমাদেরকে এইভাবে করে দিলাম। তোমরা একটু শান্তিভাবে দেখলেই বুঝতে পারবে। অতএব জলতল কত ডেসিমিটার? 2.1 ডেসিমিটার ওপরে জল উঠবে। তারপরে দেখো 12.2-টা বলছে তোমার মাদ্রাসা ল্যাবরেটরিতে শঙ্কু আকৃতির একটি ফ্ল্যাক্সের উচ্চতা 4 ডেসিমিটার, তির্যক উচ্চতা 5 ডেসিমিটার, ওই ফ্ল্যাক্সে কত লিটার জল ধরবে নির্ণয় করো। দেখো মাদ্রাসা শঙ্কু আকৃতির ফ্ল্যাক্সের উচ্চতা h=4 ডেসিমিটার, তির্যক উচ্চতা l=5 ডেসিমিটার। আমরা জানি কি l² = r² + h², বা r² = l² - h²। আর এর মানে হচ্ছে 5, 5-এর স্কোয়ার মানে 4-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার মানে 25, 25 - 16, r² = 9, r = +-3। যেহেতু আর ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হতে পারে না, তাই আমরা পজিটিভটা নিয়েছি। অতএব শঙ্কুর আয়তন কি 1/3 পাই r² h, 1/3 পাইয়ের মান 22/7, আর এর মান হচ্ছে 3, তারপর স্কোয়ার ইন্টু h এর মান হচ্ছে 4। এটা যদি কাটাকাটি করি তাহলে দেখো এখানে 3-এর স্কোয়ার মানে 2টো 3, একটা 3 একটা 3 কাটনো, পুরো ওপরেরগুলো গুণ করলে হচ্ছে 264/7, একে ভাগ করলে হচ্ছে 37.71। ওই ফ্ল্যাক্সে 37.71 ডেসিলিটার জল ধরবে। 12-3-টা কি বলছে? 1 সেমি, 6 সেমি ও 8 সেমি ব্যাসার্ধের 3টি নিরেট গোলককে গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধ ও বক্ষতলের ক্ষেত্রফল নির্ণয় করো। 3টি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে 1 সেমি, 6 সেমি ও 8 সেমি। অতএব আয়তন যথাক্রমে কি? 4/3 পাই r³ মানে কি? প্রথমে 1-এর কিউব, তারপরে হচ্ছে 4/3 পাই 6-এর কিউব, 4/3 পাই 8-এর কিউব। ধরি বড় গোলকটির ব্যাসার্ধ = r সেমি, অতএব বড় গোলকটির আয়তন 4/3 পাই r³ ঘন সেমি। শর্ত অনুসারে কি বা প্রশ্ন অনুসারে 4/3 পাই r³ সমান 4/3 পাই 1³ + 4/3 পাই 6³ + 4/3 পাই 8³ 4/3 পাই r³ = দেখো 4/3 পাই 1-এর কিউব মানে 1 + 4/3 পাই 6-এর কিউব + 4/3 পাই 8-এর কিউব। 4/3 পাই r³ = এখানে 4/3 পাই সব জায়গাতে 4/3 পাই আছে, 4/3 পাই কমন নিলাম, তাহলে এখানে কিছু নয় না 1 + 6-এর কিউব + 8-এর কিউব। 4/3 পাই 4/3 পাই কেটে গেল, তাহলে r³ = 1 + 216 + 512, এটা গুণ করলে 512, বা r³ = 792, বা r³ = 9-এর কিউব, বা r = 9। অতএব গোলকটির ব্যাসার্ধ 9 সেমি। গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r² 4 × পাই 22/7 × r² বলতে 9-এর স্কোয়ার সমান দেখো 4 × পাই মানে 22/7 × 9 × 9, এটা যদি গুণ করে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 1018.28 বর্গ সেমি। 12-4-টা দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার, উচ্চতা 14 মিটার, প্রতি বর্গ মিটার 1.55 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে কত খরচ হবে? দেখো শঙ্কুর ভূমিতলের ব্যাস = 21 মিটার, ব্যাসার্ধ 21/2 মিটার, উচ্চতা 14 মিটার। আমরা জানি আর l² = r² + h², আর এর মানে হচ্ছে 21/2 তার স্কোয়ার + 14² = 21/2-এর স্কোয়ার মানে 4 + 196। 4 যদি লসাগু করি তো 4, এটা গুণ করলে হচ্ছে 441 + 784, এটা যে যোগ করলে হবে 1225/2, বা l² = 35/2 তার স্কোয়ার কেটে গেল, তাহলে l = 35/2। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে কি? পাই r/l, পাইয়ের মান 22/7 × r এর মান হচ্ছে 21/2, আর l এর মান হচ্ছে 35/2। এভাবে যদি কাটি 11 × 2 = 22, এটা হচ্ছে 5 × 7 = 35, গুণ করে ভাগ করলে হয় 577.5 বর্গমিটার। অতএব প্রতি বর্গ মিটারে 1.50 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে খরচ হবে কত? 577.5 × 1.50 টাকা মানে হচ্ছে 866.25 টাকা। 12-5-টা দেখো একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি ও 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করো। দেখো গোলক দুটির ব্যাস যথাক্রমে 21 সেমি ও 17.5 সেমি, ব্যাসার্ধ 21/2 সেমি ও 17.5/2 সেমি। গোলক দুটি বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর মানে হচ্ছে 21/2 তার স্কোয়ার বর্গ সেমি, ও 4 পাই 17.5/2 তার স্কোয়ার বর্গ সেমি। শর্তানুসারে কি বলছে? প্রথম গোলক বাই দ্বিতীয় গোলক সমান 4 পাই আর 21/2 তার স্কোয়ার বাই 4 পাই 17.5/2 তার
তার স্কোয়ার। এখানে দেখো 4 পাই কেটে গেল, 21-এর স্কোয়ার মানে 2 আর নিচে যে 2-এর স্কোয়ার মানে নিচে 2 হলো। এখানে দেখো 17.5 দুটো আছে, কিন্তু নিচে আবার 2-এর স্কোয়ার আছে, এই 2টা ওপরে উঠে গেল, 2-এর স্কোয়ার মানে 2 কেটে গেল। এখানে 21 ইন্টু এটা যদি দশমিক তুলি তাহলে হচ্ছে কি দশমিকের জন্য একটা 1, দশমিকের জন্য 2টা 0, যেহেতু এটা নিচে হয় সেটা উপরে চলে যায়, সেজন্য 10 উপরে হলো। এটাও করলে এটাও 10 হলো উপরে। এটা হচ্ছে 175 ইন্টু 175। এবার দেখো এটা যদি কাটি 7 দিয়ে 7 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 3 7 21 আর এটা হচ্ছে 35। এটা যদি 7 দিয়ে কাটি 3 7 21 এটা হচ্ছে 35। এটা হলো। এবার ধরো 5 দিয়ে কাটলাম, 5 দুগুণে 25 আর হচ্ছে কি এরপরে দেখো কাটাকাটিটা একটু দেখে নাও। এখানে কাটাকাটিটা একটু সমস্যা হতে পারে। এখানে দেখো 10কে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে হচ্ছে কত 5 দুগুণে 10 আর এটা হচ্ছে 35। এটাকে যদি 5 দিয়ে কাটি তো 5 দুগুণে 10 এটা হচ্ছে 35। এটা আবার 7 দিয়ে কেটেছি, 5 7 35, 3 7 21, 5 7 35 আর হচ্ছে কি 3 7 21। ওপরে হচ্ছে 3 3 9, এটা 3 9 3 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36 আর নিচে হচ্ছে 25, হচ্ছে 36:25। অতএব নির্ণীয় অনুপাত হচ্ছে কত 36:25। এবার দেখো 12-এর 6টা। 12-এর 6টা কি বলছে? সমান ভূমিতলের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করো। ধরি ভূমিতলের ব্যাস r = উচ্চতা সমান h, ব্যাসার্ধ r/2, নিরেট শঙ্কুর আয়তন 1/3 পাই r² h, 1/3 পাই r এর মান হচ্ছে r/2 তার স্কোয়ার ইন্টু r বা 1/3 পাই r3। নিরেট অর্ধগোলকের আয়তন 2/3 পাই r3, 2/3 পাই r মানে হচ্ছে r/2 তারপরে কিউব, 2/3 পাই r এর কিউব বাই 8। এটা যদি কাটাকাটি করে দেওয়া 4 তাহলে পাই r3/12। নিরেট চোঙের আয়তন হচ্ছে পাই r² h, পাই ইন্টু r এর মান হচ্ছে r/2 তার স্কোয়ার ইন্টু r h এর মান হচ্ছে r = পাই r²/4 ইন্টু r, তা হচ্ছে পাই r3/4। শর্তানুসার কি শঙ্কুর আয়তন ইস্টু অর্ধগোলকের আয়তন ইস্টু চোঙের আয়তন পাই r3/12 ইস্টু পাই r3/12 ইস্টু পাই r3/4। পাই r3 সব কেটে গেল, তাহলে 1/12 ইস্টু 1/12 ইস্টু 1/12। প্রত্যেকটাতে 12 দিয়ে যদি গুণ করি তাহলে 12কে 12 দিয়ে গুণ করলে 1, তারপরে এটা যদি গুণ করি 12 দিয়ে তো কেটে হয় 1, এটা যদি 12 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 3 4 12। প্রত্যেকটাতে আমি 12কে গুণ করেছি 12, যেহেতু এগুলো লসগু হচ্ছে 12 তাই হচ্ছে 1:3। এটা হচ্ছে নির্ণেয় অনুপাত। তো এটা হচ্ছে তোমাদের 191 পেজের তোমাদের ম্যাথের সলভ। তো আমি অবশ্যই তোমাদেরকে আমি একটু খুব স্পিডে করাই, কারণ তো আমি জানি না তোমাদের এক্সাম কবে। আমি এটা নিশ্চিত যে হয়তো তাড়াতাড়ি তোমাদের এক্সামটা হবে, সেই জন্য আমি খুব স্পিডে করাই। পরের দিন আমি পরের ভিডিওটা নিয়ে আসবো। যদি কোনো ভিডিওতে মধ্যে দেখো বলতে স্পিডে অনেকটা সমস্যা হতে পারে, যদি হয় তো এগুলোকে ইগনোর